16 বছর সাফার করছি, তারপরে বলতেছে 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সব জায়গায় আমাদের অর্থনৈতিক দৈন্যতা প্রচুর। এই যে বাজেট তো সরকার 9,38,000 কোটি টাকার একটা বাজেট সরকার দেবেন 11 জুন, বা সেটা প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, কিন্তু এর মধ্যে একটা ছায়া বাজেট হয়েছে, জামায়াত আজকে দিয়েছে এবং এনসিপি একটা দিয়েছে, তারা একজন 52,157 কোটি টাকা। ছায়া বাজেট কি ভাই? ছায়া বাজেট শ্যাডো বাজেট, যেটা শ্যাডো বাজেট কত কোটি টাকার? 8,39,505 কোটি টাকা দিয়েছে জামায়াত, আচ্ছা, আর 8,52,157 কোটি টাকা ছায়া বাজেট প্রকাশ করেছে এনসিপি। এই ছায়া বাজেট সরকারের যে বাজেট সামনের দিকে 11 জুন দেবেন, এটাতে কোনো এফেক্ট পড়বে কিনা, বা প্রশ্ন হচ্ছে 3 জনের বাজেট দিবেন, আমরা কোনোটাই ডিটেল জানি না। জি, এতে দেখা যায় যে পার্থক্য দেখা যায় রাফলি 1 লাখ কোটির, রাফলি, অর্থাৎ সরকার যে বাজেটটা বলছে তার থেকে তাদের পার্থক্য 1 লক্ষ কোটির। তাহলে প্রবলেম 1 লক্ষ কোটি টাকা নিয়ে। এখন কার কি খাত, কে কোন খাতে কত দিচ্ছে আমরা জানি না। এখানে আমি কোন খাত ধরে নাই। যাই হোক, বিষয়টা হচ্ছে কি জানেন, বাজেট আমি ভাই আগেই বলিনি, আমি বিশিষ্ট কোনো অর্থনীতিবিদ না, আমি এটা বুঝি না। তবে সাদামাটা চোখে সিম্পল বাজেট করার জন্য আইনস্টাইন লাগে না। বাজেটটা কি? সরকার যে বাজেটটা দিবে তার মেইন পার্ট হলো আমাদের আগামী 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027 পর্যন্ত আমার রাষ্ট্রে এই টাকা এই খাতে খরচ হবে। রাইট, এইটা হলো একটা সাইড। খরচটা দিছে পরিষ্কারভাবে। তার পাশাপাশি আপনি যে খরচ করবেন টাকাটা পাবেন কই, এটা একটা প্রশ্ন। আমাদের ফ্যামিলিতেও তাই হয়। আমরা কি করি যে আমরা সামনের মাসে এই জিনিস করব, দেখা গেল সামনের মাসে আসার আগে আমি এই পোলাও কোরমা নিয়ে খাবো, কক্সবাজার ট্যুরে যাব, সিঙ্গাপুর যাব ফ্যামিলি নিয়ে ইত্যাদি। দেখা গেল যে এমন কতগুলো প্রোগ্রাম এসে গেল, এর ভিতরে একজনের হার্টের প্রবলেম হয়ে গেল, হয়ে গেলে আমি ওখানে শিফট করে ফেললাম, সিঙ্গাপুর যাব না, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু আমার এখানে আমি যেটা বাজেটে পাইছি, সাধারণ লোক যে সমস্ত আলোচনা করে, দায়িত্বশীল লোকেরা, যেমন বিজনেসম্যানদের একটা বিরাট ফ্যাক্টর এখানে। বিজনেসম্যানদের কথা আমি শুনতেছি কয়েকটা ব্যাপার পাইছি। একটা ব্যাপার আমি বলি, একজন বিশিষ্ট উনি বোধহয় নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ট্রাস্টি বোর্ডের কেউ, হ্যাঁ, উনি কতগুলো সুন্দর কথা বলছেন। যিনি একটা কথা বলছেন যে এই বাজেটটা জব কিলিং বাজেটের মতো হচ্ছে। জব কিলিং বাজেট মানে কি? উনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, 16 বছর সাফার করছি, তারপরে বলতেছে 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সব জায়গায় আমাদের অর্থনৈতিক দৈন্যতা প্রচুর। তার ভিতরে এই 1 লক্ষ কোটি টাকা, রাফলি 1-1.5 লক্ষ কোটি টাকার বাজেট বেড়ে গেছে। মানে সেটা আমাদের চিন্তা করা, মাথায় রাখা উচিত আমাদের ভঙ্গুর অর্থনীতিতে। কারণ আপনি যে 9 লক্ষ প্লাস 9.5 লক্ষ প্রায় কোটি টাকার বাজেটটা করলেন, তার বক্তব্যটা হলো আমরা এনবিআর এর মাধ্যমে, আমাদের সোর্সগুলো কি, নাম্বার 1 এনবিআর, অনলি এনবিআর। এবং এনবিআর যদি আমি যাই, তার বক্তব্যে সর্বোচ্চ 4.5 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা 1 বছর ব্যাপী পাবেন কিনা সন্দেহ। তর্কের খাতিরে উনি বলছেন 5 লক্ষ যদি ধরেও নেই, বাকি 4.5 লক্ষ কোটি টাকা কোত্থেকে পাবেন? এটা একটা বিরাট প্রশ্ন। সেখানে বলছেন এই জন্য জব কিলিং বাজেট কেন বলছেন, যে ট্যাক্স সরকারের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট প্রায় 12 থেকে 14%। তারা বলছেন এই ইন্টারেস্টটা খুব বেশি মাত্রায়, আবার আমাদের বিজনেসও ভালো না। তাহলে কি করব? আমরা যদি সরকারের ট্যাক্সের দিকে যাই, আর যদি আমাদের ব্যবসা ভালো না, তখন দেখা গেল আমার অনেক কর্মচারী ছাঁটাই করতে হবে। যেমন হামিম গ্রুপের আজাদ সাহেব বলছে, উনি রাফলি ওনার 75,000 কর্মচারী, উনি বলছেন ওনার 10,000 কর্মচারী ছাঁটাই করে দিতে হবে। দ্যাট ইজ বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা বলছে, আমি বলতেছি তো সেখানে সে বলছে যে পৃথিবীর সাথে আমরা আগায় যেতে হবে। আগায় যেতে হলে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যদি নির্ভর করি, তাহলে আমার এখানে কার্টেল হয়। এবং ওর সাথে আবার ওনার বাজেট আসছে, প্লাস এনবিআর থেকে আপনি এত বেশি কালেকশন করতেন, সব মিলিয়ে আপনার বাজেট যদি মিল ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদেরকে বাধ্য করে শ্রমিক ছাঁটাই করতে, তাহলে তো আপনার জব অপরচুনিটি কমলে মানুষ বেকার হয়ে গেল। এগুলা ভাবতে বলছে। সেক্ষেত্রে আরেকটা কথা বলছে যে আপনার এই যে এনবিআর এর, মানে সেই আলোকে তারা বলছে বাজেটটাকে 8 লক্ষ থেকে 8.5 লক্ষের মধ্যে সীমিত রাখলে ভালো হতো। অর্থাৎ ঘুরে ফিরে 1 লক্ষ কোটি কমানোর একটা বিষয়। কারণ আমি বলি কথাটা, আমরা ইতিমধ্যে একটা জিনিস পেয়েছি, আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা করছি, এখানে কোনো দোষ গুণের ব্যাপার না। কারণ আপনি খরচ করবেন, খরচের কাজ তৈরি করে ফেলেন, আপনি টাকাটা পাবেন কোথায়? কারণ আমরা ইতিমধ্যে একটা IMF তারা অলরেডি বলে দিচ্ছে আমাদেরকে টাকা দিবে না। কেন দিবে না? সেটা হলো আমরা সাধারণ লোকেরা বুঝি না। মানে সাধারণত একেবারে যে অর্থ বিল যেটা হয়, এই বাজেটটাকে কি বলা হয়? এটা কিন্তু অর্থ বিল। এবং অর্থ বিল মানে কিন্তু কিছু না, টোটালটা কিন্তু ল,
ল মানে কি, আপনি টাকা কোন খাতে পাবেন, কোন কোন খাতে কিভাবে ব্যয় করবেন, ইন রাইটিং থাকতে হবে। এবং এই যে ইন রাইটিং থাকবে এটা ম্যান্ডেটরি। এটা যদি কোনো চেঞ্জ করেন, ব্রেকিং দ্য ল। আর যখন আপনি ব্রেকিং দ্য ল করবেন তখন পুরো সিস্টেমে গন্ডগোল হয়ে যাবে। আমার কাছে মনে হয় সময় একদম কম। সেই কারণে বলছি যে এই বাজেটটার ক্ষেত্রে আপনার আয়ের খাতটা নিশ্চিত করে দেন, যেটা আমরা খুব দুশ্চিন্তায় আছি, এবং এটা সরকারের জন্য ভীষণ সংকটের তৈরি করবে যদি এই 4 লক্ষ কোটি লোকের যদি কিছু বলতে চান। যদি ব্যাপার না, আপনি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলছেন যে বিষয়টি সরকারের সাথে সংশ্লিষ্ট এবং আরেকটি প্রশ্ন তুলছেন একজন অধ্যাপকের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এটা বলেছেন যে আপনার এটা দুইটা বলেছেন, জবলেসও বলেছেন, বিজনেস লেসও বলেছেন, দুইটা বলেছেন। যদি জবলেসের কথা, তো এখন কথা হচ্ছে কি, আমাদের দেশের মানে যে জিনিসটা ওনার জানা উচিত, নিশ্চয়ই উনি জানেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, ইভেন ইন্ডিয়াতেও যে এই দেশের যে সরকার ব্যবস্থা, ইভেন ইউকেতেও, একমাত্র আমেরিকা ছাড়া একটা সরকারের কর্মকাণ্ড, বিদেশী সরকারের কর্মকাণ্ড জানার কোনো সুযোগ পৃথিবীর অধিকাংশ দেশে থাকে না, শুধুমাত্র আমেরিকা ছাড়া। কারণ ওখানকার যিনি প্রেসিডেন্ট ইলেক্ট হন তার একটা ট্রানজিশন টিম থাকে, ওই ট্রানজিশন টিম 3 মাস কাজ করে, মানে পাস্ট গভর্নমেন্টের সাথে, মানে যারা ক্ষমতায় থাকে তাদের সাথে, এবং সব কিছু সোজা কথা বুঝে টুজে নেয়, টেক ওভার করে। সোজা কথা, হ্যান্ড ওভার অ্যান্ড টেক ওভারটা খুব নীরবে হয়ে যায়, এটা থ্রু এ ট্রানজিশন টিম। আমাদের বাংলাদেশে এরকম হ্যান্ড ওভার অ্যান্ড টেক ওভারের একটা ট্রানজিশন টিমের 3 মাস ব্যাপী 4 মাস ব্যাপীর কোনো প্রক্রিয়া বাংলাদেশ, ইন্ডিয়া এইসব দেশে প্র্যাকটিস না। আচ্ছা, ফলে এখন যারা অপোজিশনে আছেন, সেই অপোজিশনরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কোথায় কি খাত আছে না আছে এগুলো তাদেরও অ্যাক্সেস করার কোনো সুযোগ নাই। ফলে তারা যেটা শ্যাডো গভর্নমেন্টের একটা ধারণা থাকে, বিলেতে তারা এগুলো চর্চা করেন, কিন্তু এটা শ্যাডো বাজেট। আমি খুব চেষ্টা করছিলাম, আপনার এখানে নাই, কি বলে, নেট কাজ করে না। আদারওয়াইজ আই কুড আস্ক দ্য জেমিনি অর চ্যাট জিপিটি যে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে অপোজিশন পার্টি তারা কোনো শ্যাডো বাজেট দেয় কিনা। এটা শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করতে পারেন নাই, শ্যাডো বাজেট দিয়ে বসে দিয়েছেন। এগুলো একটা মানে অবান্তর কর্মকাণ্ড ছাড়া তার কিছু না। ইয়েস, এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ তো একটা কি, বাংলাদেশ তো এই যে বলে যে চুরি করলো একজন আর চুরির কিস্তি শোধ করে আরেকজন। তা এই বিদায়ী গভর্নমেন্ট মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যে চুরি চামারি করে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে গেছে, যে এখন যে সমস্ত খাতগুলোতে ঋণ নেওয়া হয়েছে সেটার তো প্রতি বছর আমাকে কিস্তি দিতে হয়, পেমেন্ট দিতে হয়। তো পেমেন্ট দিতে দিতে তো আমার জাতীয় আয় শেষ। সুতরাং এমনি ধরনের একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা সরকার যখন আসে, সেই সরকারের জন্য বাজেট দেওয়াটা খুব সুখকর ব্যাপার না। একটা চোরাই মানে একটা চোরাই অর্থনীতি ছিল, ওটা কোনো অর্থনীতি না। মাফিয়া গভর্নমেন্টের কি কোনো অর্থনীতি, কোনো বাজেট থাকে নাকি? ওটা একটা মাফিয়া বাজেট হয়, কারণ ওটা একটা লুটপাটের কিভাবে ক্ষেত্র করা যায়, কিভাবে পাচার করা যাবে, কিভাবে বিলেতে 450 বাড়ি বানানো যাবে, কিভাবে আপনার ক্যারিবিয়ান স্টেটে আপনার নাগরিকত্ব নেওয়া যাবে হাজার হাজার ডলার খরচ করে, এই সমস্ত ধান্দা ফিকিরগুলোর ব্যবস্থা থাকে। এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসে, তখন এই ধরনের টোটাল ব্যবস্থার বিরুদ্ধে আসে তো সে কিছুই পায় না। সোজা কথা, একটা ভঙ্গুর শব্দটা বোধহয় নট ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, বলে একটা বিপর্যস্ত শ্যাটার্ড ইকোনমি। এই ধরনের শ্যাটার্ড ইকোনমি, উনি আইনের লোক, ওনার বিচার বিভাগও তো একটা শ্যাটার্ড। ওইখানে যে অ্যাপিলেট ডিভিশনে মাফিয়াদের অ্যাপয়েন্টেড এজেন্ট ছিল, আই মাস্ট সে, তা না হলে এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না। অ্যাপিলেট ডিভিশন যে বিচারপতিরা রায় দিল বা মেজরিটি যারা রায় দিলেন, তাদেরকেও তো আমি বলবো সেই মাফিয়াতন্ত্রের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বিচারপতি ছিলেন তারা। তাদের মধ্যে যদি কেউ থাকেন, আমি জানি না, থাকলে তাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে ভর্ৎসনা করলাম ওই মাফিয়াতন্ত্রের পক্ষে কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ।